বর্তমানে সবথেকে বেশি অনেক কিছু নিয়ে ফেসবুক কিংবা অনলাইন অফলাইন দুটোই গরম। তার মধ্যে একদিক থেকে শিল্পীদের সিক্রেট গ্রুপ প্রকাশ হয়ে যাওয়া, অন্যদিক থেকে ডিবি হারুনের সাথে আরেকজনের কথা লিক হয়ে যাওয়া, আর পাশ দিয়ে দেখলাম যে শেখ হাসিনার সাথে অমুক নেতার কথা ফাঁস হয়ে যাচ্ছে। এই ফাঁস হয়ে যাওয়া কিংবা ফাঁস করে দেওয়ার খবরের মাঝখানেও আরেকটা খবর কিন্তু জায়গা করে নিচ্ছে, সেটা হচ্ছে জামাতের আমিন আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে। এখন উনি ওনার বক্তব্য কিন্তু সরাসরি বলে নাই যে আওয়ামী লীগকে, উনি বলছিল যে যারা ওনাদের উপর জুলুম কিংবা নির্যাতন করছে তাদেরকে দলীয়ভাবে জামাত ক্ষমা করে দিচ্ছে। এখন জুলুম কিংবা নির্যাতন কারা করছে? জুলুম যারা করছে সেটা আমরা এক কথায় বলতেই পারি এটা আওয়ামী লীগ করছে। গত 16 বছরে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তা এখন এর মধ্যে জামাতের অনেকে জামাত প্রেমী, অনেক জামাত বিদ্বেষী, দুই শ্রেণী মানুষই আছে। তাদের মনে একটা প্রশ্ন জাগছে, জামাত কেন দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে? কারণ হচ্ছে আমরা তো জানি যে অপরাধ যে করে, অপরাধ যে সহে, দুইজনেই সমান অপরাধী। তো এরকম একটা খুনি, স্বৈরাচার, প্যাসিস্টকে জামাত দলীয়ভাবে ক্ষমা করে দিছে, এটা তো আসলে ঠিক না। আবার জামাত কিন্তু এখান থেকে দলীয়ভাবে ক্ষমা করলেও জামাত তাদের মানে ব্যক্তিগত জামাতের কোনো কর্মী কিংবা কোনো নেতা যদি তারা বিচার চায়, মামলা করতে চায়, সেই ক্ষেত্রে জামাতের কোনো আপত্তি থাকবে না এবং জামাত এটাতে হয়তো বা সহযোগিতা করবে, এরকমটাই আমরা শুনতে পেয়েছি। তো তারপরে জামাতের সাথে জামাত কেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিল, কেন এই অবস্থা হলো, এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান পোস্ট ফেসবুকে এখন যাচ্ছে। তো চিন্তা করলাম এটা নিয়ে একটু আলোচনা করি। তার কারণ হচ্ছে জামাত এবং আওয়ামী লীগের সম্পর্কটা কেমন। কারণ গত 16 বছর তো আমরা আসলে আমাদের কানের কাছে খুব বাজানো হয়েছে যে জামাত বিএনপি, জামাত বিএনপি। তো জামাতের সাথে বিএনপির সম্পর্কটা তো অনেক ভালো, এটা গত 16 বছরের প্রতিষ্ঠিত। তো আওয়ামী লীগের সাথে জামাতের সম্পর্কটা কেমন, এটা একটু চিন্তা করি, এটা নিয়ে একটু কথা বলি। এখন দেখেন, গত 16 বছর জামাত বিএনপি নিয়ে যেই জামাত বিএনপি শব্দটা বলতে বলতে এটা একটা মানে একই শব্দ হয়ে গেছে, মানে একটা বাক্য, একটা শব্দ হয়ে গেছে। হ্যাঁ, এটা দুইটা শব্দ নয়, দুইটা শব্দ একসাথে হয়ে একটা শব্দ হয়ে গেছে। তো এর পিছনে আওয়ামী লীগ প্রচুর টাকা খরচ করছে, প্রচুর মিডিয়া কাভার পিআর করতে হয়েছে তাদেরকে, সারাদিন তাদের মুখে মুখে এই তসজি যোগতে হয়েছে। তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে সুসময় যে মানুষ, মানে সুসময় যে পাশে থাকে সে বন্ধু না, দুঃসময় যে পাশে থাকে সেই কিন্তু প্রকৃত বন্ধু। তো ওই ন্যারেটিভ থেকে যদি আমরা মানে একটু সামনের দিকে যাই, মানে এই ন্যারেটিভটাকে আমরা ধরে যদি আমরা পিছনের দিকটাকে দেখি, মানে কথার সামনের দিকে যাই আর আমাদের সময়ের পিছনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে 2001 সালে জামাত এবং বিএনপি জোট করে যে এটা সরকার গঠন করছে সেটা সুসময়, কারণ আপনি যখন সুখের ছিলেন, আপনি সরকার ক্ষমতায় আসতে পারছেন। কিন্তু জামাত এবং আওয়ামী লীগের সাথে দুঃসময়ের একটা ভালো সম্পর্ক আছে। যেমন 1986-তে যখন এরশাদ স্বৈরা শাসক হিসেবে বাংলাদেশে ক্ষমতায় থাকে, তখন 86 ওই নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত এই 3 দল মিলে হচ্ছে একটা ঐক্য করে, যেখানে তারা সিদ্ধান্ত নেয় যে তারা নির্বাচনে যাবে না। সো অথচ পরের দিন কিংবা এর পরেই আমরা দেখতে পারি যে আওয়ামী লীগ ওই নির্বাচনে অংশ নেয় এবং সাথে জামাতকেও নিয়ে যায়। ওই নির্বাচনে বিএনপি যায় নাই নির্বাচনে। তো এখন এই যে একটা ন্যারেটিভ যে জামাতের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক, আওয়ামী লীগের সাথে জামাত ওই স্বৈরা শাসকের নির্বাচনও যাওয়া, এবং এর পরবর্তী 96-তে জামাতকে সাথে নিয়ে আওয়ামী লীগের আন্দোলন, 91, 2001, মানে অনেকবারই আমরা দেখতে পাইছি যে জামাতের একবারে কেন্দ্রিত মানে নেতৃত্বস্থানীয় যেই নেতারা আছে কেন্দ্রীয় পর্যায়ের, ওই বিশেষ করে গোলাম আজম নিজামী, ওনাদের কাছে হচ্ছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় লোকেরা দোয়া চাইতে আসা, তাহলে ওনাদের মধ্যে একটা সম্পর্ক ভালো, এবং এইরকম সম্পর্ক থাকা আসলে একটা দেশের জন্য উত্তম। তো এই দৃষ্টিকোণ থেকে হয়তো জামাত চিন্তা করছে দলীয়ভাবে আসলে তারা ক্ষমা করে দেওয়া উচিত, এই কেন হয়তো ক্ষমা করে দিচ্ছে। এটা হচ্ছে আমার নিজের মানে অনুমানের কি, কারণ আমাকে তো আর জামাতের আমির বলে যায় নাই যে আমি এই আমি ন্যারেটিভ থেকে দাঁড় করাইলাম, দেখলাম যে জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্কটাও বেশ ভালো। তো ওই জায়গা থেকে হয়তো জামাত মাফ করে দিছে। এখন জামাতের এই মাফ করে দেওয়ার পাশাপাশি আরও একটা প্রশ্ন যেটা আছে চলমান, এই স্বৈরশাসক পালিয়ে যাওয়ার পর থেকেই, যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎটা কী। এখন দেখেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি, এটা যদি আপনি দেখতে চান কিংবা এটার উত্তর যদি আপনি খুঁজতে চান, তাহলে আপনাকে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বাংলাদেশের একবারে বাংলাদেশ হওয়ার পরে হয়ে ওঠার পর থেকে রাজনীতি আপনাকে দেখতে হবে। এক কথা যদি বলি, জামাত যেহেতু বাংলাদেশের রাজনীতি করতে পারতেছে, সো আওয়ামী লীগ রাজনীতি করবে, হয়তো আজকে না হোক কালকে। জামাত যেমন সোহেল তাজকে যখন কোশ্চেন করা হয়েছে, সোহেল তাজ বলছিল যে আত্মপক্ষ সমালোচনা কিংবা আত্মশুদ্ধি যদি করার তাদের প্রচেষ্টা থাকে, আত্মপক্ষ সমালোচনা করার যদি প্রচেষ্টা থাকে, এবং এই যে ম্যাচাকার, জুলাই ম্যাচাকারের দায়ভার যদি তারা নেয়,
তাদের ঘাড়ে, তাহলে হয়তো তাদের একটা ভালো সুযোগ থাকতে পারে। এখন আমি যদি বলি যে না, এটা ছাড়াও জামাত আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, এবং সেটা হয়তো 2-3 বছর পরেই চলে আসবে, 5 বছর পরেও চলে যাবে, কিংবা এই সরকার যদি 5 বছর 4 বছর ক্ষমতা থাকে তারপরে নির্বাচনে, তাহলে আশা করি ওই নির্বাচনেই আওয়ামী লীগ ব্যাক করবে। এখন কতটুকু কী করতে পারবে সেটাই দেশের জনগণ ঠিক করবে, কারণ হচ্ছে তাদের জনপ্রিয়তা, তাদের পক্ষে ভোট দেওয়া, তাদের এই অপকর্মগুলো মানুষের মনে রাখা, এটা জনগণ ঠিক করবে। বাট তারা রাজনীতিতে আসতে পারবে। কেন আসতে পারবে? কারণ হচ্ছে জামাত বাংলাদেশের রাজনীতিতে, যেহেতু জামাত বাংলাদেশের রাজনীতি করতেছে, সো আওয়ামী লীগও করতে পারবে। কারণ 71-এ এই জামাত টোটালি বাংলাদেশের বিপক্ষে ছিল। বাংলাদেশের বিপক্ষে ছিল বলতে সত্যটা হচ্ছে এরকম যে পাকিস্তান বিভক্তি হোক এটা জামাত চায় নাই, পাকিস্তান ভাগ হয়ে যাক এটা জামাত চায় নাই, এবং তারা তৎকালীন পশ্চিম পাকিস্তানের পক্ষেই কাজ করছে। এবং আল শামস, আল বাদার, শান্তি বাহিনী, অনেকগুলা বাহিনীর কথা আমরা শুনি, যেগুলা অনেকগুলো সত্য। তার এখন এই বিষয়টা অনেকটা কনফিউজ হয়ে গেছে কি গত কয়েক বছরে এই ঘটনাগুলোকে অনেক রং দিয়ে, অনেকভাবে অনেক রং দিয়ে বলছে, প্রকাশ করা হয়েছে। এখন যে কোনো বিষয় অতিরঞ্জিত করে বাড়িয়ে বলা যেরকম ঠিক না, ঠিক অস্বীকার করাও ঠিক না। তো জামাতের 71-এর কোনো ভূমিকা ছিল না, কিংবা দেশের বিপক্ষে কোনো ভূমিকা ছিল না, এটা যেরকম আপনি অস্বীকার করতে পারবেন না, আবার অনেক বাড়িয়ে বলবেন সেটা উচিত না। আসলে এগুলো যখনই করবে তখনই ওই সময়ের ইতিহাসটা ধামাচাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং মানুষ সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়। তো এরপরে জামাত 71-এর পরে বাংলাদেশ হয়, স্বাধীন বাংলাদেশ। তো যারা এই দেশটাকেই চায় নাই, তারা যেহেতু এই দেশের রাজনীতিতে এখন খুব সক্রিয় এবং খুব ভালো একটা অবস্থানে আসেন, তো আওয়ামী লীগ তো 71-এর পক্ষের লোক, এবং আওয়ামী লীগ 71-এর পক্ষেই ছিলেন। সো ওই জায়গা থেকে আওয়ামী লীগ কী করতে পারবে? আওয়ামী লীগ তো 24-এ হয়তো একটা ম্যাসাকার করছে, সেই ম্যাসাকারের জন্য তারা হয়তো সরি বললো, কিংবা এর পরবর্তীতে বর্তমান আওয়ামী লীগে যারা আছে তারা মারা যাবে, তার পরবর্তী জেনারেশনে এসে ধরবে। এই তো যেটা জামাতে এখন অনেক জায়গায় বলতেছে তাদের পূর্বপুরুষ সাথে মরে গেছে, যারা যদি আসামি সত্য হয়, কথা প্রসঙ্গে যদি কখনো কোনো জামাতের কর্মী কিংবা শিবিরের কর্মী একবারে না পারতে শেষ পর্যায়ে বলে যে যাদের বিরুদ্ধে অপরাধ ছিল মেনে নিলাম, তারা তো এখন আর নাই। সো ওই যে এইরকম একটা ডায়লগ হয়তো বা তখন একটা ন্যারেটিভ তারা দাঁড় করাবে, আওয়ামী লীগও দাঁড় করাবে। তবে মূল বিষয় হচ্ছে জামাত তো আত্মপক্ষ সমালোচনা করে নাই, তারা মেনে নেয় না। এখন তাদের কিছু কিছু জায়গায় তারা হয়তো বা কমেন্টস করে, কিংবা আলোচনাতে দলীয়ভাবে না, একবারে দলীয়ভাবে তারা হয়তো বা এটাকে ডিক্লেয়ার করে না, বাট অভ্যন্তরীণভাবে যদি কোনো ব্যক্তিগত আলোচনায় কিংবা ব্যক্তিগত ফেসবুক পোস্ট কমেন্টসে তারা বলে যে জামাত কেন বাংলাদেশ ভাগ চায় নাই কিংবা পাকিস্তান ভাগ চায় নাই, সেটা তো আমরা এখন দেখতে পাচ্ছি। কারণ সে বুঝতে পারছে, এখন বুঝতে পারছি কি তখন জামাতের একটা ধারণা ছিল যে পাকিস্তান যদি ভাগ হয়ে যায়, তাহলে এই বাংলাদেশের উপরে, পূর্ব পাকিস্তানের উপরে বা পূর্ব বাংলার উপরে ভারতের দাদাগিরি বেড়ে যাবে, এবং যেটাতে একবারে মিথ্যা এরকমও না, এটা একবারে সত্য। বাট তৎকালীন যারা মুক্তিযুদ্ধে ছিলেন কিংবা এখনও যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, তারা কিন্তু তাদের প্রত্যেকটা কথায় তারা একই কথা বলে যে পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, এর মানে এটা না যে ভারতের দাদাগিরি করার জন্য না। সো জামাত যদি এরকম কোনো একটা মনোভাব জামাতের ভিতর থেকে থাকে, আমার মনে হয় জামাত তো এটা বলতে পারতো একবারে পাবলিকলি, বলে নাই হয়তো বা পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে এটার কারণে। তার কারণ হচ্ছে আমাদের মাথার মধ্যে অল টাইমে একটা শব্দ ঘুরে, বন্ধু রাষ্ট্র। এখন বন্ধু রাষ্ট্র বলা হচ্ছে, তো বন্ধু রাষ্ট্র বলতে কোনো শব্দ নাই আসলে এখানে। বন্ধু রাষ্ট্র বলতে আমাকে যদি বলেন, আমি বলবো যে এটা হচ্ছে অনেকটা যে প্রেমিকার মতো, ফ্রি কস্ট অফ সেক্স করার জন্য। কারণ হচ্ছে আপনি প্রেম করলে তো ওই মানুষের সাথে আপনি থাকতে পারতেছেন, আমি অনেক ভালোবাসি এটা বলে আপনার রাস্তায় হয়তো বা রুম রেটে যাইতে পারতেছেন, বাট বিনিময়ে তাকে বিয়ে করতে হচ্ছে না, বিয়ে না করলে ছেড়ে দিতে পারেন। তো বন্ধু রাষ্ট্র বলে কোনো শব্দ নাই। তার কারণ হচ্ছে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে। এই রাষ্ট্রটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। যেমন বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক, এই সম্পর্কতে $14 বিলিয়ন একটা বাণিজ্য হয় তাদের সাথে আমাদের, বাংলাদেশ এবং ভারতের $14 বিলিয়ন বাণিজ্য, যেখানে ভারত আমাদের কাছ থেকে $12 বিলিয়ন নেয়, সেটা অনেক রকমভাবে আমাদের কাছে বিক্রি করে, আর আমরা ভারতের কাছে বিক্রি করি মাত্র $2 বিলিয়ন। সেখানে ভারতের বিশাল একটা লাভ, তারা একটা বিক্রয় তারা ক্রেতা পাইছে।
আবার আমাদের জায়গা থেকে আমরাও বলতে পারি যে আমরা হয়তো বা দূর থেকে না আনি, আমাদের খুব কাছেই ভারত, সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করতে পারতেছি, পেঁয়াজ মরিচ চাল ডাল বিভিন্ন নানান জিনিস আমরা আমদানি করতে পারতেছি, এটা আমাদের জন্য লাভ। সো সেম দ্যাট এই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হচ্ছে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। এখানে বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র বলে কোনো শব্দ নাই, শব্দ একটাই, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। আর প্রত্যেকটা রাষ্ট্রের সাথে প্রত্যেক রাষ্ট্রের শত্রুই। হ্যাঁ, বাংলাদেশ ভারতের বন্ধু না, বাংলাদেশ ভারতের শত্রু। আবার ভারতও আমাদের জন্য বন্ধু না, ভারতও আমাদের জন্য শত্রু। কারণ হচ্ছে আজকে না হোক কালকে আমরা বর্ডারের কথা যদি বলি, সেই বর্ডারে ভারত কখনো বন্ধু হয়ে বলে দিবে না যে ভাই ঠিক আছে বর্ডারের এই যে 4,000 মানে 400 হাত তুই নিয়ে নে, আমিও বলে দিব না। সো এটা আসলে বলবে না, বন্ধু রাষ্ট্র বলে কোনো শব্দ না। এই যে ন্যারেটিভগুলো, এই শব্দগুলোকে আমরা যত বেশি মূল্যায়ন করব, যত বেশি সামনে নিয়ে আসবো, তত বেশি আমাদের অন্য প্রাসঙ্গিক বিষয়গুলো হারিয়ে যাবে। তো ভারত যদি জামাত যদি বলে যে আমরা ওই সংশয় থেকে আমরা তৎকালীন পাকিস্তান ভাগ হতে চাই না, ভাগ হোক এটা চাই নাই, সো সেটা তো তারা প্রকাশ্য বলে নাই। তারা তো কখনো 71-এ তাদের কৃতকর্মের জন্য ক্ষমাও চাই নাই মানুষের কাছে। আমরা কিন্তু বলতেছি, আমরা পাকিস্তানের সাথে যখনই সম্পর্ক প্রতিষ্ঠা করার কথা বলা হয়, তখনই বারবারই বলা হয় যে পাকিস্তানকে একটা অফিসিয়ালি বিবৃতি দিতে হবে যে 71-এ যে ম্যাসাকার তারা আমাদেরকে করছে, যে ক্ষতি তারা আমাদের করছে, যে মানুষগুলোকে তারা হত্যা করছে, সেটা দায়ভার তারা স্বীকার করবে এবং তার জন্য তারা ক্ষমা চাইবে। তখন যাই আমরা ক্ষমা করে দিব। তো সেম দ্যাট আমি যদি বলি ভাই পাকিস্তানের ক্ষেত্রে কেন এটা, জামাত কেন এটা চায় নাই? জামাত তো একবারও ক্ষমা চায় নাই আমাদের কাছে, এই বাংলাদেশের মানুষের কাছে, যে ভাই 71-এ আলবদর আলসাজ শান্তি বাহিনী তৈরি করে আমরা পাকিস্তানের পক্ষে নিয়েছিলাম। এতে করে আমাদের এই যুক্তি ছিল, আমাদের হয়তো একটা সংশয় ছিল, যেটা হচ্ছে বাংলাদেশ ভাগ হয়ে গেলে, মানে পাকিস্তান ভাগ হয়ে গেলে বাংলাদেশ হবে, বাংলাদেশের উপরে ভারতের একটা আধিপত্য বিস্তার করবে, দাদাগিরি বেড়ে যাবে। সেই সংশয় থেকে আমরা পাকিস্তানে সাপোর্ট করেছিলাম, এবং এই সাপোর্ট করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে। সো তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের পূর্বপুরুষদের পক্ষ নিয়ে আমরা ক্ষমা চাচ্ছি। যখন এই প্র্যাকটিসটা চালু হবে, তখন দেখবেন যে এই যে যারা জুলাই বিপ্লবের বিপক্ষে ছিল, সরকারের পক্ষে ছিল, তারা ক্ষমা চাইবে। এবং এই যে আত্মসমালোচনা, অনুশোচনা হওয়া, এই জিনিসটা যতদিন পর্যন্ত একটা জাতির মধ্যে গড়ে না উঠবে, ততদিন পর্যন্ত ওই জাতি সভ্য জাতি হতে পারবে না, এই জাতি কখনো উন্নতি করতে পারবে না। হ্যাঁ, কারণ আপনি অপরাধ করার পরে আপনার ভিতরে যদি অনুশোচনা না থাকে, আপনি যদি এটাকে জাস্টিফাই করেন যে আরেকজন তো এরকম করছে, আপনি যদি এটাকে জাস্টিফাই করেন যে এটা অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আগের কথা, আর আপনি যদি এটাকে জাস্টিফাই করেন যে আমার বাবা করে গেছে, এটার জন্য আমি কেন করব, মানে কি বলে শাস্তি পাবো না। আপনার বাবা যদি অপরাধ করে গেছে, তার মানে আপনি ওই রকমই থাকেন, আপনি এই দেশের বিষয় নিয়ে আর নাক গলায়েন না। সো যেহেতু আপনি এই দেশের বিষয়ে নাক গলাবেন, আপনি এই দেশের বিষয়ে রাজনীতি করবেন এই দেশে, সো আপনাকে অনুতপ্ত, আপনাকে আত্মপক্ষ সমালোচনা, অনুশোচনা, এগুলো আপনাকে হতেই হবে। কারণ একটা সভ্য জাতি কিংবা সভ্য মানুষ হওয়ার জন্য এই দুটো জিনিস একটা মানুষের, এই বিষয়গুলো একটা মানুষের ভিতরে কিংবা একটা জাতির ভিতরে থাকতেই হবে। এবং এই পরিচর্চা যদি না থাকে, এই ক্ষমা চাওয়ার চর্চা যদি আমরা না করি, তাহলে দেশে অপরাধ বাড়বে, কোনদিন কমবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।